আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রাচীনকালের জনপদ ইতিহাস এবং বিভিন্ন রাজবংশের উপরের সেকেন্ড ক্লাস। তো আমরা শুরু করি ক্লাসটা। আমাদের আজকের প্রথম কোশ্চেন হচ্ছে বঙ্গের অন্তর্ভুক্ত ছিল কোনটি? কোশ্চেনটা খুবই সহজ, বাট এই রিলেটেড আমরা কিছু ইনফরমেশন, যেগুলো হচ্ছে কনফিউজিং ইনফরমেশন, প্যাচ লাগে যেসব কোশ্চেনে, এরকম 4-5টা কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। তো এখানে অবশ্যই বঙ্গের অন্তর্ভুক্ত ছিল হচ্ছে বরিশাল। তো বঙ্গের মধ্যে হচ্ছে নাব্যবঙ্গের মধ্যে ছিল ঢাকা, বরিশাল। হ্যাঁ, এই এই জেলাগুলো ছিল। বঙ্গ একটা হচ্ছে প্রাচীন জনপদ। তো ঢাকা, ফরিদপুর, বরিশাল এগুলো হচ্ছে নাব্য বঙ্গের অন্তর্ভুক্ত ছিল। তো এখানে 3টা কোশ্চেন আসে যে বঙ্গ যে জনপদটা, এটার উল্লেখ প্রথম কোন বইয়ে পাওয়া যায়। এটা হচ্ছে 3টা ইনফরমেশন দিয়ে কোশ্চেন আসে। একটা আসে হচ্ছে দেশ হিসাবে বঙ্গ, আরেকটা আসে হচ্ছে উপজাতি হিসেবে বঙ্গ শব্দটার কথা কোথায় প্রথম কোন বইয়ে উল্লেখ আছে, এটা একটা। আরেকটা আসে হচ্ছে যে বংশ হিসেবে বঙ্গের কথা প্রথম কোন বইয়ে পাওয়া যায়। তো আমরা হচ্ছে এক এক করে আসি। প্রথমে হচ্ছে দেশ হিসেবে। এখানে যে ব্যাখ্যাটাতে আমরা পাবো যে দেশ হিসেবে বঙ্গের কথা প্রথম পাওয়া যায় হচ্ছে এই যে মধ্যযুগের বিখ্যাত মুঘল ঐতিহাসিক আবুল ফজল। আবুল ফজল রচিত একটা বই আইনি আকবরী গ্রন্থ। এইখানে দেশ হিসেবে বঙ্গের প্রথম পরিচয়টা পাওয়া যায়। তাহলে এটার উত্তর হচ্ছে আইনি আকবরী বই, আবুল ফজল রচিত। ওকে। আর যদি বলা হয় যে জনগোষ্ঠী হিসেবে বা উপজাতি হিসেবে, জনগোষ্ঠী বা উপজাতি হিসেবে বঙ্গের পরিচয় প্রথম কোন বইয়ে পাওয়া যায়? এটা হচ্ছে ঐতরেয় আরণ্যক। এই গ্রন্থে একটা উপজাতির নাম হিসেবে বঙ্গের প্রথম উল্লেখ পাওয়া যায়। হয় উপজাতি, না হয় জনগোষ্ঠী, যেটাই আসুক না কেন, যদি কোশ্চেন থাকে যে জনগোষ্ঠী হিসেবে বা উপজাতি হিসেবে বঙ্গের প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায়, কোন বইয়ে পাওয়া যায়, উত্তর হবে ঐতরেয় আরণ্যক। আর যদি বলা হয় যে বংশ হিসেবে কোন বইয়ে, সেক্ষেত্রে হচ্ছে রঘুবংশ। এই 3টা ইনফরমেশন দিয়ে 3টা কোশ্চেন্স আসে এবং এগুলো খুবই প্যাচ লেগে যায়। তো এগুলো আপনারা আলাদা করে একটা খাতায় লিখে রাখতে পারেন, যাতে কোশ্চেন্সগুলো কখনোই প্যাচ না লাগে। যে দেশ হিসেবে কোনটা, উপজাতি বা জনগোষ্ঠী বললে কোনটা, বা হচ্ছে বংশ হিসেবে বললে উত্তর কোনটা হবে। এই গেল হচ্ছে বঙ্গ রিলেটেড মোটামুটি আমাদের ডিসকাশনস। এখানে হচ্ছে বাকি কিছু ইনফরমেশন দেওয়া আছে যে ভাগীরথী নদী এবং পদ্মা নদীর যে স্রোত মধ্যবর্তী যে এলাকা, সেখানে একটা বদ্বীপ। বদ্বীপ মানে তো আমরা জানি ডেল্টা, ডেল্টা মানে হচ্ছে ত্রিভুজ। তো ত্রিভুজাকৃতি বদ্বীপ হয়েছে জন্য এটাকে হচ্ছে বঙ্গদের অঞ্চল বলা হয়। ঠিক আছে, ডেল্টা বা বদ্বীপ থেকে এখানে বঙ্গ নামটা আসছে। ওকে, এই মোটামুটি বঙ্গ রিলেটেড ছিল। তো কোশ্চেন্সগুলো আমি আরেকটু দেখাই, তাহলে মোটামুটি আরও ক্লিয়ার হওয়া যাবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি উপজাতির নাম হিসেবে বঙ্গের প্রথম উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে। উপজাতি বলুক বা জনগোষ্ঠী বলুক, যেটাই বলুক না কেন, সেক্ষেত্রে অবশ্যই অ্যান্সার হবে হচ্ছে ঐতরেয় আরণ্যক। এই গ্রন্থে উপজাতি বা জনগোষ্ঠীর নাম হিসেবে বঙ্গের প্রথম উল্লেখ পাওয়া যায়। আর বঙ্গ দেশের নাম মানে দেশ হিসেবে বঙ্গের নামটা কোথায় প্রথম পাওয়া যায়? হ্যাঁ, দেশ হিসাবে আবুল ফজল, মুঘল আমলে রচিত আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে বঙ্গের প্রথম পরিচয় পাওয়া যায়। আর বংশ হিসেবে রঘুবংশ গ্রন্থে। ওকে, কোশ্চেনগুলো আলোচনা করলাম মোটামুটি। যদি এই রিলেটেড ঘোড়ায় পেঁচায় কোশ্চেন্স দেয়, অবশ্যই সঠিক উত্তর দিতে পারবেন আশা করি। ওকে, নেক্সটে যাই। আমাদের আজকের সেকেন্ড কোশ্চেন, সেটা হচ্ছে রাঢ় জনপদ। এটা হচ্ছে আমাদের প্রাচীন বাংলার একটা জনপদ। সেটার রাজধানী বা প্রধান নগর কোনটা ছিল? এটার উত্তর হচ্ছে কটিবর্ষ। এখানে রাঢ় জনপদ সম্পর্কিত 2টা তথ্য, কিছু তথ্য আছে ইম্পর্টেন্ট, যে এটা 2টা অংশে বিভক্ত ছিল, দক্ষিণ রাঢ় এবং উত্তর রাঢ়। এখানে আরেকটা ইনফরমেশন জেনে রাখা যায় যে রাঢ় বা সূক্ষ্ম দেশ, রাঢ় বা সূক্ষ্ম দেশের অন্তর্গত তাম্রলিপ্তের কথা। তাম্রলিপ্ত একটা আর কি তামার পাতে খোদাই করা আইন আর কি। তো তাম্রলিপ্তের কথা হচ্ছে প্রথম টলেমির ভূগোলে উল্লেখিত ছিল। আর অনেক ঐতিহাসিক মেদিনীপুর জেলার পূর্ব প্রান্তে অবস্থিত আধুনিক তমলুককে প্রাচীন তাম্রলিপ্ত বলে চিহ্নিত করেছেন। আচ্ছা, এখানে রাঢ়ের রাজধানী আর রাঢ় 2টা অংশে বিভক্ত ছিল, এটাই মেন 2টা ইনফরমেশন। আচ্ছা, আরেকটা ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন হচ্ছে মানে কোশ্চেন্স, যে জিজিয়া কর। এটা আমরা জানি যে মুঘলদের শাসনের সময়ে অমুসলিমদের উপরে একটা কর আরোপ করা হতো, জিজিয়া কর। এতে করে হচ্ছে যারা যে অমুসলিমরা সামরিক কার্যে অংশগ্রহণ করছে না, তো তার বিনিময়ে তাদেরকে কিছু কর দিতে হতো, যাতে করে তারা
সম্পূর্ণ পুরোপুরি সুযোগ সুবিধা সব কিছুই তারা ভোগ করতে পারতো এই জিজিয়া করের মাধ্যমে। এটা হচ্ছে সম্রাট আকবর এসে এটা বন্ধ করে দেন যে না, অমুসলিমদেরকে কোনো জিজিয়া কর দিতে হবে না। তিনি হচ্ছে 1564 সালে এসে জিজিয়া কর বন্ধ করে দেন। বাট এখানে কোশ্চেনে চাওয়া হয়েছে যে পুনঃস্থাপিত করে কে? তো আকবর তো বন্ধ করে দিলেন, পুনঃস্থাপিত করলেন হচ্ছে সম্রাট আওরঙ্গজেব। সম্রাট আওরঙ্গজেব হচ্ছে মুঘলদের মধ্যে অন্যতম, কোনো ঐতিহাসিকদের মতে সবচাইতে শক্তিশালী মুঘল সম্রাট ছিলেন সম্রাট আওরঙ্গজেব। তো তার আসলে, আচ্ছা আমরা আগে জিজিয়া করটাতে আসি, তারপরে হচ্ছে আওরঙ্গজেব নিয়ে কিছু কথাবার্তা বলবো, তার ক্যারেক্টার নিয়ে। আচ্ছা, জিজিয়া কর হচ্ছে যে মুসলিম রাষ্ট্রের যুদ্ধক্ষম অমুসলিম নাগরিকদের, যারা যুদ্ধ করতে পারে কিন্তু মুসলিম না, তাদের কাছ থেকে আদায়যোগ্য একটা কর হচ্ছে একটা ধরনের নিরাপত্তা কর। হ্যাঁ, জিজিয়া কর এটা হচ্ছে নারী, শিশু, প্রতিবন্ধী এবং বৃদ্ধদের উপরে আরোপিত হয় না। বাট যারা হচ্ছে ইয়াং আছে, যুদ্ধ করতে পারে বাট মুসলিম না, তাদের উপরে হচ্ছে এটা আরোপিত হয়। বাট নারীদের উপরে বা শিশুদের উপরে এটা তাদেরকে দেওয়া প্রয়োজন ছিল না। বাট আকবর তারপরে হচ্ছে এটা অফ করে দিয়েছিল, সম্রাট আওরঙ্গজেব এসে এটা পুনরায় চালু করেন। ঠিক আছে, যে আকবর হচ্ছে কত সালে, 1564 সালে এটা রহিত করলেন, আওরঙ্গজেব এসে 1679 সালে পুনরায় অমুসলিমদের উপরে আরোপ করলেন। ঠিক আছে, তো এই গেল। তো সম্রাট আওরঙ্গজেব সম্পর্কে কিছু ইনফরমেশন, যে উনি ছিলেন হচ্ছে সম্রাট শাহজাহানের পুত্র। তো সম্রাট শাহজাহানের 14 পুত্রের মধ্যে হচ্ছে সম্রাট শাহজাহান সম্ভবত দারাশিকা এরকম নাম, প্রথম পুত্র মেবি। ওনাকে হচ্ছে পরবর্তী সম্রাট শাহজাহানের পরে কে হবে ওনাকে সম্ভবত নির্ধারিত করেছিলেন যে দারাশিকা সম্রাট হবে। তো ওনাদের ওই ভাইয়ের মধ্যে 14 ভাইয়ের মধ্যে সম্ভবত 4 ভাই, শাহ সুজা, দারাশিকা, তারপরে হচ্ছে মুরাদ এবং আওরঙ্গজেব। এদের মধ্যে বিভিন্ন রকম বারে বারে সংঘর্ষ হয়েছে, বারবার মারামারি হয়েছে এই সিংহাসনে আরোহণ করা নিয়ে। তো সম্রাট আওরঙ্গজেবকে বলা হয় অত্যন্ত নীতিবান, ন্যায়নিষ্ঠ সম্রাট। তার শাসনামলে সে কোনো দুর্নীতি, অসৎ কাজ বা তার শাসনামল এক কথায় চমৎকার ছিল। বাট একই সাথে তাকে বলা হয় হচ্ছে অত্যন্ত নিষ্ঠুর শাসক, এবং তার চরিত্রের মধ্যে এক ধরনের দ্বৈত চরিত্র লক্ষ্য করা যায়। দ্বৈত চরিত্র কেমন, যে সে তো আমরা জানি যে সৎ মানুষ ছিলেন, নিষ্ঠাবান মানুষ ছিলেন, ঠিক আছে। বাট তারপরও তার হচ্ছে সিংহাসনের জন্য সে তার ভাইদের সাথে বারবার সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং তার ভাইদের খুন পর্যন্ত সে করেছে। তো একজন শাসক একই সাথে যখন সে নিষ্ঠাবান, সৎ এবং মুসলিমদের জন্য বা পুরো মুঘল সাম্রাজ্যের জন্য এরকম একজন বলিষ্ঠ শাসক, বাট তার হাত ধরেই তার নিজের ভাইরা নিহত হইতেছে। তো এই কারণ, শুধু এই একটা কারণ, আর বিভিন্ন কারণে তার ক্যারেক্টারের মধ্যে দ্বৈত সত্তা লক্ষ্য করা যায়। ইভেন সে হচ্ছে তার বাবা যখন সম্রাট শাহজাহানকে যখন সে মানে বন্দি ছিলেন, সম্রাট শাহজাহান যখন হচ্ছে তাকে খাবার দেয়, মানে সম্রাট আওরঙ্গজেব তার আর কি কর্মীদের দ্বারা তার বাবাকে সম্রাট শাহজাহানের কাছে যখন খাবার পাঠায়, তখন এক সময় সে দেখা যায় যে এই লাল কার্পেটে ঢাকা যে খাবার, ওই শাহজাহান যখন কার্পেটটা খুলে, মানে ওই যে উপরে যে লাল কাভারটা আর কি খুলে, সে দেখে যে তার পুত্র দারাশিকের মাথাটা আর কি সেখানে আছে। অর্থাৎ সম্রাট আওরঙ্গজেব তার বড় ভাইকে, মানে তার ভাইকে মেরে তার মুন্ডুটা খাবারের প্লেটে সাজিয়ে তারই বাবার কাছে সেটা শো করতেছে। তো এরকম আর কি, মানে সম্রাট আওরঙ্গজেব একদিকে অত্যন্ত ন্যায়নিষ্ঠ নিষ্ঠাবান শাসক, আবার অন্যদিকে তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর, তাকে বলা হয়। এই কারণে তার সত্তার মধ্যে দ্বৈত সত্তা এটা বলা হয়। যাই হোক, ইতিহাস নিয়ে দেখা যাচ্ছে যে আরও বলতে গেলে অনেক কিছুই আর কি বলতে হবে, এবং আসলে সঠিক ইতিহাস জানাটাও অনেক ইম্পর্ট্যান্ট। অ্যান্ড এটার জন্য অনেক আসলে পড়াশোনাও করতে হয়। অল্প কিছু জেনে দেখা যাচ্ছে ডিটেলস ব্যাপারগুলো আলোচনা করাটাও মুশকিল। আমরা এখন কোশ্চেন্সে চলে যাই। পরবর্তী কোশ্চেন্স হচ্ছে আমাদের লখনৌ চুক্তি। লখনৌ চুক্তি এটা ছিল হচ্ছে হিন্দু মুসলিম সম্প্রীতির জন্য কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে সম্পাদিত একটা চুক্তি। এটা স্বাক্ষরিত হয় কত, এটা জানতে চাওয়া হয়েছে। এটা হচ্ছে 1916 সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। এটার উদ্দেশ্য ছিল হচ্ছে জাতীয় ঐক্য গড়ে তোলা, অর্থাৎ মানে হিন্দু মুসলিমদের মধ্যে ঐক্য গড়ে তোলা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, স্বরাজ অর্জন। হ্যাঁ, এইগুলাই হচ্ছে এটার লখনৌ চুক্তির উদ্দেশ্য ছিল। এটা হচ্ছে লখনৌ শহরে সম্পাদিত হয়েছিল জন্য এটা হচ্ছে ইতিহাসে লখনৌ চুক্তি নামে খ্যাত। ওকে, আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী। এটা কার ঘোষণা বা এই উক্তিটা কে করেছেন? এটা হচ্ছে হাজী শরীয়তুল্লাহর পুত্র দুদু মিয়া। ইনি হচ্ছেন এই উক্তিটা করেছেন যে জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী।
আচ্ছা, এখানে হাজী শরীয়তুল্লাহ সম্পর্কে কিছু ইনফরমেশন, যে তিনি মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন। সালটাল মনে রাখার দরকার নাই, এগুলো খুব একটা আর কি আসবে না সাল। আর এখানে হচ্ছে হাজী শরীয়তুল্লাহর মৃত্যুর পর ফরাইজি আন্দোলন, তিনি যে আন্দোলনটা শুরু করেছিলেন সেটার নেতৃত্ব দেন তার পুত্র দুদু মিয়া। তিনি তো ফরাইজি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল ফরিদপুর জেলায়, এবং হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বেই এটি শুরু হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে মৌর্য এবং গুপ্ত বংশের রাজধানী কী ছিল। তো আমরা এটা মৌর্য এবং গুপ্ত বংশের রাজধানী রিলেটেড বা মৌর্য বংশ গুপ্ত বংশ রিলেটেড সকল ইনফরমেশন হচ্ছে আমাদের প্রিভিয়াস যে ক্লাসটা ছিল, প্রিভিয়াস ভিডিও পার্ট 1, সেখানে আলোচনা করছি। আপনারা যারা এই ক্লাসটা করতেছেন তারা অবশ্যই পার্ট 1-এর ক্লাসটা দেখে নেবেন, কারণ ওইখানে এই কোশ্চেন্সগুলো যেগুলো রিপিট কিছু কোশ্চেন্স আছে সেগুলোর ডিটেলস আর কি আলোচনা করা হয়েছে। তো ওইটা দেখে নিলে এই ক্লাসটা করতে সুবিধা হবে। তো মৌর্য এবং গুপ্ত দুইটা বংশের রাজধানী ছিল হচ্ছে মহাস্থানগড়ে। আচ্ছা, ব্যাখ্যাগুলো আমি যেগুলো ইম্পর্টেন্ট ডিটেলস বলে যাব, তারপরও যেহেতু এখানে আছে আপনারা ব্যাখ্যাগুলো পজ করে নিয়ে পড়তে পারেন। ওকে, বরেন্দ্র বিদ্রোহের নেতা কে ছিলেন? বরেন্দ্র বিদ্রোহ বলেন বা কৈবর্ত বিদ্রোহ বলেন একই কথা, যেহেতু এটা বরেন্দ্র অঞ্চলে হয়েছিল এবং এটা হচ্ছে পাল আমলে হয়েছিল এবং দ্বিতীয় মহিপালের সময় হয়েছিল, এবং এটার নেতা বা এটার নায়ক ছিলেন হচ্ছে দিব্য। ওকে, আর এটা কার সময় হয়েছিল? দ্বিতীয় মহিপালের সময় হয়েছিল। এই যে পাল রাজত্বের সময় উত্তরবঙ্গের বরেন্দ্র অঞ্চল, মানে রাজশাহী, বগুড়া, দিনাজপুর, এই অঞ্চলগুলোতে আর কি এই বিদ্রোহটা হয়েছিল, এবং এটাকে কৈবর্ত বিদ্রোহ বা বরেন্দ্র বিদ্রোহ বলা হয়। এই যে দ্বিতীয় মহিপালকে হত্যা করে, মানে দিব্য হচ্ছে দ্বিতীয় মহিপালকে হত্যা করে বরেন্দ্র দখল করে নেন এবং সেখানে হচ্ছে নিজের শাসন প্রতিষ্ঠা করেন, এবং অবশেষে 12 শতকের দ্বিতীয় ভাগে, হ্যাঁ তার মানে হচ্ছে 1150-এর পরের দিকে, বিজয় সেন পাল সাম্রাজ্যের বিলুপ্ত ঘটিয়ে বাংলায় সেন বংশের শাসন প্রতিষ্ঠা করেন। তো এখান থেকে আরেকটা ইনফরমেশন, যে সেন বংশের শাসন কে প্রতিষ্ঠা করেন, আমরা সেন বংশ নিয়ে এখন আলোচনা করি নাই, পরে ডিটেলস আলোচনা করব। তো সেন বংশের শাসন প্রতিষ্ঠা করেন হচ্ছে বিজয় সেন। তিনি হচ্ছে পাল সাম্রাজ্য, যে দীর্ঘ 400 বছরের যে সাম্রাজ্য বলা হয় পাল সাম্রাজ্য, সেটার বিলুপ্তি ঘটিয়ে সেন বংশের শাসন প্রতিষ্ঠা করলেন বিজয় সেন। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের কমন, গত ক্লাসে আমরা আলোচনা করছি যে উত্তর ভারতে শশাঙ্কের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? হর্ষবর্ধন। এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে আমরা এগুলো সবগুলোই গত ক্লাসে ডিসকাস করেছি, আপনারা ক্লাসটা দেখে নিতে পারেন, আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে ক্লাস লিঙ্কটা। ওকে, বাংলা ভাষায় লিখিত প্রথম তাম্রলিপি তাম্রলিপি কত সালে আবিষ্কৃত হয়? এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এটা হচ্ছে তাম্রলিপিটা কি, আগে আমরা সেটা একটু জানি, যে আগে প্রাচীনকালে তামার পাতের উপরে দলিল, বিভিন্ন প্রয়োজনীয় চুক্তি, এই জিনিসগুলো হচ্ছে লেখা হতো। তো তামার পাতের উপরে লেখার জন্যই ইতিহাস এটাকে তাম্র শাসন বা তাম্রলিপি বলা হয়। তো এটা হচ্ছে প্রথম যে তাম্রলিপি, সেটা হচ্ছে 1931 সালে উড়িষ্যার বালাসর জেলায় প্রথম আবিষ্কৃত হয়। তার মানে আমাদের কোশ্চেনের উত্তর হচ্ছে বাংলা ভাষায় লিখিত প্রথম তাম্রলিপি আবিষ্কৃত হয় 1931 সালে। ওকে, এখানে বাকি ইনফরমেশন দেওয়া আছে, এগুলো আপনারা একবার রিডিং দিয়ে রাখতে পারেন। সত্যপীরের ভিটা, এটাও আমরা কালকে একটা ব্যাখ্যা ডিসকাশনের সময় পড়েছিলাম। সত্যপীরের ভিটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে সোমপুর বিহার, নওগাঁ, যেটা ধর্মপাল আর কি করে গিয়েছিলেন। সত্যপীরের ভিটা সেখানেই হচ্ছে অবস্থিত। এটার উৎপত্তি 16-17 শতক। এখানে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে, এগুলো তেমন খুব একটা দরকার নাই, জাস্ট সত্যপীরের ভিটা কোথায় অবস্থিত জানলেই হবে। আচ্ছা, যে আরেকটা কোশ্চেন, একটি উপজাতির নাম হিসাবে বঙ্গের প্রথম উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? আমরা এটা একটু আগেই পড়েছি, যে জনগোষ্ঠী বা উপজাতি যদি থাকে তাহলে অবশ্যই উত্তর হবে ঐতরেয় আরণ্যক, আর যদি দেশ হিসেবে থাকে তাহলে আইনি আকবরী, বংশ হিসাবে থাকলে রঘুবংশ। ওকে, এখানে বঙ্গ জনপদ নিয়ে কিছু ইনফরমেশন, এগুলো আমরা একটু আগে ব্যাখ্যা করেছি, এখানে আর ডিটেলস বললাম না,
রিডিং দিয়ে নেবেন। প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়, এটাও রিপিট কোশ্চেন্স, আমরা এটা নিয়েও কালকে অনেক ডিসকাস করেছি যে নালন্দা বিশ্ববিদ্যালয় পাল যুগে, এবং এটা হচ্ছে দেবপালের সময়ে এইটা হচ্ছে অনেক বেশি আর কি ফ্লারিশ করে। ঠিক আছে, এই বিশ্ববিদ্যালয়টা সম্পর্কে অনেক বেশি জানা যায় হচ্ছে দেবপালের সময়ে। তো প্রতিষ্ঠা লাভ করে কোন যুগে, এটা খুবই সহজ কোশ্চেন, যে পাল যুগে। ওকে, এখানে যে মাৎস্যন্যায় শশাঙ্কের মৃত্যুর পরের অবস্থা, পাল যুগের যে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, এই ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। আবার এই যে পাল বংশের শেষ মুকুট বা মুকুটমণি বলা হয় রামপালকে, সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছে ধর্মপাল, এগুলো সবই আর কি এখানে ব্যাখ্যাতে দেওয়া আছে। বা যে মহিপালের সময় থেকে দুর্বল হতে থাকে, আবার দ্বিতীয় মহিপালের সময়ে কৈবর্ত বিদ্রোহ হয়। হ্যাঁ, এই পাল বংশটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট, কারণ 400 বছর তারা শাসন করে গেছেন, তো তাদের রিলেটেড অনেকগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশনস আছে। তো সেগুলো সবই গত লেকচারটাতে ডিসকাস করা হয়েছে। ওকে, দক্ষিণ পূর্ব বাংলার জনপদ কোনটা? দক্ষিণ পূর্ব বাংলার জনপদ হচ্ছে সমতট। সমতট মানে হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী, এবং সমতট জনপদটাও কালকে গত ক্লাসে ডিটেলস ডিসকাশনে ছিল। কারণ এই কোশ্চেনগুলো রিপিট আসলে দেখেন, মানে এখানকার আলোচনাগুলোর মধ্যে কিন্তু ইম্পর্ট্যান্ট আলোচনা আমরা অনেকগুলোই গত ক্লাসে করেছি, বেশ কিছু আজকে করলাম, বাট এখন যে কোশ্চেন্সগুলো আসছে এগুলো কিন্তু সবই ম্যাক্সিমাম রিপিট কোশ্চেন্স। এখানে যে গুপ্ত বংশ 4 শতকের দিকে, সমুদ্রগুপ্ত, গুপ্তদের হচ্ছে শ্রেষ্ঠ রাজা, বা ভারতের নেপোলিয়ান বলা হতো হচ্ছে সমুদ্রগুপ্তকে। সমতটটা কোন কোন এরিয়া নিয়ে সেটা আর কি এখানে দেওয়া আছে। ওকে, আর হরিকেল যেটা মানে সিলেট এবং চট্টগ্রাম, সেটা ছিল প্রাচীন পূর্ববঙ্গের একটা জনপদ, হরিকেল, সিলেট চিটাগাং। আর হচ্ছে যেটা সমতট কুমিল্লা নোয়াখালী, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব বাংলার একটি জনপদ। আপনারা হচ্ছে যে এই কথাগুলো বলতেছি বা যেগুলো ব্যাখ্যাতে আছে বা ব্যাখ্যার বাইরেও যেগুলো আছে, মানে আসার মতো যে ইনফরমেশনগুলো বলতেছি সেগুলো খাতায় নোট ডাউন করতে পারলে সবচাইতে বেটার হয়। ওকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে? তারা তো এসেছিল হচ্ছে 1600 সালে, তো এসেই হচ্ছে 1612 সালে। 1612 সালে হচ্ছে প্রথম তারা বাণিজ্য কুঠি স্থাপন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। প্রথমে তো হচ্ছে ইউরোপীয়রা আসলো, তারপরে হচ্ছে ইংরেজরাও আসে। ইংরেজরা এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1612 খ্রিস্টাব্দে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে। এবং প্রথম তো আসলে হচ্ছে পর্তুগিজরা, বাট সর্বশেষ কারা আসে? সর্বশেষ আসে হচ্ছে ফরাসিরা বাংলায়। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে বেশ কিছু ইনফরমেশন, তার মধ্যে হচ্ছে বাংলার সুবেদার শাহ সুজা, যার কথা বলছিলাম যে আওরঙ্গজেবের সাথে শাহ সুজার যে সিংহাসনে আরোহণ, এটা নিয়ে বেশ কয়েকবার যুদ্ধ হয়েছে, এবং শেষ পর্যন্ত শাহ সুজা না পেরে তিনি বারবার যুদ্ধে হারতেন, বারবার তার সৈন্য সামন্তকে আবার পুনরুজ্জীবিত করতেন, করতে করতে একসময় দেখলেন যে না, এইভাবে আর হচ্ছে না, আমি আর পারতেছি না, তখন সে আরাকানে চলে যান। এবং আরাকানে যাওয়ার পরে তার কি হয়, তার পরিণতি কী হয়, এই জিনিসগুলো আসলে অনেক ইন্টারেস্টিং জিনিস, ইতিহাস সবসময় ইন্টারেস্টিং। তো সেগুলো এখন আসলে আজকের আলোচনার বিষয় না। এখানে হচ্ছে ইনফরমেশন একটা জেনে রাখার বিষয় যে শাহ সুজার অনুমতি নিয়ে 1658 খ্রিস্টাব্দে হুগলিতে একটা বাণিজ্য কুঠি স্থাপন করেন। ঠিক আছে, তো প্রথম হচ্ছে 1612-তে বাণিজ্য কুঠি স্থাপন করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। স্বল্প সময়ের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাট, আগ্রা, আহমেদাবাদ এইগুলোতে বাণিজ্য কুঠি স্থাপন করে তাদের যে ভিতটা, শক্ত একটা ভিত তৈরি করে ফেলেন, এবং বাংলার সুবেদার শাহ সুজার অনুমতি নিয়ে 1658 খ্রিস্টাব্দে হুগলিতে একটা বাণিজ্য কুঠি তিনি স্থাপন করেন। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন, তিতুমিরের নেতৃত্বে পরিচালিত আন্দোলন, এটা ছিল হচ্ছে তাহরিক-ই-মোহাম্মদিয়া। তিনি হচ্ছে তিতুমির সম্পর্কে ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে তিনি 1831 সালে একটা বাঁশের কেল্লা নির্মাণ করেন নারিকেল বাড়িয়ায়। তার নাম ছিল হচ্ছে মীর নিসার আলী। এটাও আসে যে তিতুমিরের অন্য নাম কি বা ডাকনাম কি। তার জন্ম হচ্ছে 24 পরগনা জেলার বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে। ওকে, ওয়াহাবি আন্দোলন ছিল উত্তর ভারতের সৈয়দ আহমেদ শহীদের ভাবধারায় অনুপ্রাণিত। তো তিতুমির যখন 1827 খ্রিস্টাব্দে হজ থেকে দেশে ফিরে আসেন, তারপরে সে 1831 সালে নারিকেল বাড়িয়ায় তার হচ্ছে এই যে বাঁশের কেল্লা যেটা স্থাপন করেন। একটা খুব বিখ্যাত গান আছে যে এক যে ছিল বীর, নামটি তিতুমির, বাঁশের লাঠি দিয়ে ভাঙতো সে জিঞ্জির। এটা আপনারা ইউটিউবে সার্চ করে গানটা শুনতে পারেন। আমার খুব পছন্দের গান, মানে ছোটোবেলায় অনেক শুনতাম আমি এই গানটা, তো সেখান থেকে আর কি হঠাৎ মনে হলো তিতুমির সংক্রান্ত একটা গান, একটা অন্যতম যেহেতু আমাদের বীর ছিলেন তিনি, তিতুমির, শহীদ তিতুমির,
তো তার সম্পর্কে জানা এবং তার রিলেটেড গান থাকলে সেটা শোনা অবশ্যই একটা ভালো ব্যাপার হবে। তো বাঁশের কেল্লা 1831 সালে। আর বাঁশের কেল্লাটা কে ধ্বংস করে এটাও আর কি কোশ্চেন এসে থাকে যে বাঁশের কেল্লাটা ধ্বংস করেন কোন ব্রিটিশ সেনাপতি। এটা হচ্ছে মেজর স্কট। হ্যাঁ, মেজর স্কটের নেতৃত্বে এই বাহিনী তিতুমিরের বাঁশের কেল্লা আক্রমণ করে এবং এই যুদ্ধে তিনি শহীদ হন, তিতুমির। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের কোন যুগে প্রাচীন নালন্দা বিশ্ব, এটাও সেম কোশ্চেন, রিপিট কোশ্চেন। পাল যুগে। এটা ডিটেলস এখানে রিপিট করছি না, জাস্ট ব্যাখ্যাটা আরেকবার দেখে নিতে পারেন। যত রিপিট ব্যাখ্যা দেখবেন তত বেশি পার্মানেন্ট মেমোরিতে আপনার এটা পার্মানেন্টলি গেঁথে থাকবে। ওকে, কার বিবরণের মাধ্যমে জানা যায় যে লালমাই অঞ্চলই সমতট, আর সমতটই হচ্ছে কুমিল্লা, নোয়াখালী। এটাও গতদিন আমরা আলোচনা করেছিলাম যে হিউয়েন সাং যখন 7ম শতকে আসেন তখন তিনি সমতট নিয়ে আর কি তার যে বিবরণী সেখানে লিখে যান। এটা গত ক্লাস থেকেই দেখে নিতে পারবেন। এটা এই সম্পর্কে ডিটেলস আলোচনা। এবং হিউয়েন সাং যখন আসেন তখন বাংলা শাসন করছিলেন হচ্ছে শশাঙ্ক এবং উত্তর ভারত শাসন করছিলেন হচ্ছে হর্ষবর্ধন। এবং শশাঙ্ক এবং হর্ষবর্ধনের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব সংঘাত ছিল তাদের মধ্যে। ওকে, আর 7ম শতক, হিউয়েন সাং 7ম শতকে এসেছিলেন এবং ফাহিয়েন প্রথম চীনা পরিব্রাজককারীর পরবর্তী হচ্ছে তিনি, হিউয়েন সাং। আচ্ছা, বাংলাদেশের প্রাচীনতম শিলালিপি, এটা হচ্ছে মহাস্থানগড়, খুবই কমন একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের খান জাহান আলী কোন আমলে বাংলায় আসেন। খান জাহান আলী তিনি যখন বাংলায় এসেছিলেন তখন বাংলার শাসক ছিলেন নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ। তো নামটা শুনেই বুঝতে পারছেন যে তিনি সুলতানি আমলে বাংলায় এসেছিলেন। খান জাহান আলী যখন বাংলায় আসেন 1500 শতকের দিকে, তখন বাংলা শাসন করছিলেন নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ, অর্থাৎ আমাদের এটার উত্তর হচ্ছে সুলতানি আমল। এবং খান জাহান আলী নির্মাণ করেন কি আপনারা সবাই জানেন, 60 গম্বুজ মসজিদ, যেটার গম্বুজ হচ্ছে 81টা। তো 81টা গম্বুজের যেটা 60 গম্বুজ মসজিদ নামে পরিচিত। তো এটা যদি কোশ্চেন আসে যে 60 গম্বুজ মসজিদ কোন আমলে, বাংলার কোন আমলে নির্মিত, হ্যাঁ, এটার যদি সুলতানি আমল, মুঘল আমল বা হচ্ছে সেন আমল, তো এটার উত্তর হচ্ছে সুলতানি আমল। 60 গম্বুজ মসজিদ সুলতানি আমলে নির্মিত। আচ্ছা, তার উপাধি ছিল হচ্ছে খান-ই আজম এবং উলুগ খান। ওকে, এই যে ইনফরমেশনগুলো এগুলো দেখে নিতে পারেন। বালিয়াটি জমিদার বাড়ি, এটা একটা বিখ্যাত জমিদার বাড়ি যেটা মানিকগঞ্জে অবস্থিত। গোবিন্দরাম সাহা এটার গোড়াপত্তন করেন 1800 শতকের মাঝামাঝি সময়ে। এখানে বালিয়াটি জমিদার বাড়ি সম্পর্কে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে, রিডিং দিতে পারেন। আচ্ছা, তারা মসজিদ, ঢাকার বিখ্যাত তারা মসজিদ হচ্ছে নির্মাণ করেন মির্জা গোলাম পীর। তারা মসজিদ হচ্ছে অবস্থিত পুরান ঢাকার আরমানি টলায়। এখানে তারা মসজিদ সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন আছে। আচ্ছা, তিনি ছিলেন মীর আবু সাইদের নাতি মির্জা গোলাম পীর। 1860 সালে মারা যান মির্জা গোলাম পীর। 1926 সালে ঢাকার তৎকালীন স্থানীয় ব্যবসায়ী আলীজান ব্যাপারী মসজিদটার সংস্কার করেন। ওকে, এখানে জাস্ট এটা ইনফরমেশন প্যাচ লাগে হচ্ছে মির্জা আহমেদ খান, দিয়ে দেয় মির্জা আহমেদ জান, তারপরে মির্জা গোলাম পীর। তো এটার জাস্ট উত্তর হচ্ছে মির্জা গোলাম পীর। এই আর কি, আমরা আজকে এই পর্যন্তই আলোচনা সীমাবদ্ধ রাখি। পরবর্তী আমরা নেক্সট যে বাকি কোশ্চেন্সগুলো আছে সেগুলো থেকে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।